Middle Path Radio, your number one Islamic talk station. Call the studio or send a WhatsApp / text message to 07477 080 248. That's 07477 080 248. Email info@middlepathradio.com or visit middlepathradio.com. রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যার ভিত্তিতে সৃষ্ট মন্দ কাজ পরিত্যাগ করে না, তার শুধু খানাপিনা পরিত্যাগ করার আল্লাহর কোনোই প্রয়োজন নেই। যে ব্যক্তি রমজানের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করল, সে নিশ্চয়ই তার পাপরাশি থেকে এমনভাবে মুক্ত হয়ে গেল যেন তার মা তাকে ভূমিষ্ঠ করল। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো ওহে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের এই মাসে প্রভুর সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের এই মাসে প্রভুর সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। 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 যেসব কারণে রোজা নষ্ট হয় না,
ভুলবশত পানাহার করলে এবং মনে পড়ার সাথে সাথে কুলি করে মুখ পরিষ্কার করে নিলে, স্বপ্নদোষ হলে, মশা মাছি ধুলা ধোঁয়া প্রভৃতি অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর, নাকের রাস্তায় কিংবা কানের ভিতর প্রবেশ করলে, সুরমা আতর কিংবা তেল ব্যবহার করলে, নাকের ময়লা বা কানের খোল পরিষ্কার করলে, সামান্য বমি হলে এবং নখ দাড়ি গোঁফ নাভির নিচের ও বগলের পশম মাথার চুল ইত্যাদি কাটলে ছাটলে অথবা উঠিয়ে ফেললে। রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান। সব অপরাধ করবেন ক্ষমা, সব অপরাধ করবেন ক্ষমা, আল্লাহ তাআলা দয়াবান। রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান। রহমের বাড়ি ধারা ঝরে, পাপী তাপী সবার পরে, রহমের বাড়ি ধারা ঝরে, পাপী তাপী সবার পরে। বরকতে ভাই ভরবে জীবন, বরকতে ভাই ভরবে জীবন, করলে প্রভুর গুণগান। রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান। সব অপরাধ করবেন ক্ষমা, সব অপরাধ করবেন ক্ষমা, আল্লাহ তাআলা দয়াবান। রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান। সিয়াম সাধনায় রত হয়ে গড়তে হবে জীবনটাকে, সিয়াম সাধনায় রত হয়ে গড়তে হবে জীবনটাকে। নাজাতের বাণী নিয়ে এলো, নাজাতের বাণী নিয়ে এলো, এলো রে মাহে রমজান। রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান। সব অপরাধ করবেন ক্ষমা, সব অপরাধ করবেন ক্ষমা, আল্লাহ তাআলা দয়াবান। রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতে রে মাহে। যেসব কারণে রোজা ভাঙা যায়: রোগীর রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে, গর্ভবতী মায়ের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে, শিশু সন্তানের জন্য মায়ের বুকের দুধ না পাওয়ার ক্ষতির আশঙ্কায়, মহিলাদের হায়েজ নেফাসের সময়, যদি কোনো লোক ৪৮ মাইলের বেশি দূরের কোনো জায়গায় ভ্রমণ করার নিয়তে বের হয় এবং সে জায়গায় ১৫ দিনের কম সময় অবস্থান করার নিয়ত করে, তাহলে তার সফর শুরু থেকে উক্ত স্থানের অবস্থানকাল এবং ঘরে ফেরার পূর্ব পর্যন্ত দিনগুলোতে রোজা ভাঙা জায়েজ আছে। তবে এসব কারণে রোজা ভাঙা হলে পরবর্তী রোজার মাস আসার আগেই কাজা রোজা আদায় করতে হবে। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে,
আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। নাজাতের জন্য কাঁদো শোপে মনো প্রাণ, হৃদয় খুলে কাঁদো শোপে মনো প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে। আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয়। ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয়। গুনাহের পাহাড়গুলো করো না খান খান, গুনাহের পাহাড়গুলো করো না খান খান। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে। আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে। আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতে একটি দরজা আছে, রোজাদার ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। রোজাদাররা প্রবেশ করলে তা বন্ধ করে দেয়া হবে এবং ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের যাকাত বা পরিশুদ্ধি আছে। শরীরের পরিশুদ্ধি হচ্ছে রোজা। রোজা সবরের অর্ধেক। ওরে মুমিন মুসলমান দিল করো রোশন, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান। ওরে মুমিন মুসলমান দিল করো রোশন, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান, বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান। সারা বছর করলে যে পাপ আছে নাও সে সবের মাপ, সারা বছর করলে যে পাপ আছে নাও সে সবের মাপ। তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, ঠিক করো ঈমান। বছর ঘুরে এলো আবার এই মাহে রমজান, বছর ঘুরে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অভিমত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই প্রোগ্রাম শুনছেন মিডল পাথ রেডিও থেকে। মিডল পাথ রেডিও ইনফরমেশন জানার জন্য আপনারা এর যে অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা স্টুডিওতে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদেরকে ইমেল করার ঠিকানা হচ্ছে info@middlepathradio.com। এই স্টুডিওতে যদি আপনারা আমাদের সঙ্গে শরিক হয়ে আপনার ওপিনিয়ন জানাতে চান, আপনার অভিমত জানাতে চান, তাহলে আমাদেরকে সরাসরি যোগাযোগ করুন। আমাদেরকে সরাসরি যোগাযোগ করার টেলিফোন নম্বর হচ্ছে 07477080248।
আমি বরাবরের মতো আমি আহমেদ শফিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং সাথে সাথে আশা করছি যে এই অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। প্রতি সপ্তাহের মতো আজকে আমাদের স্টুডিওতে দুজন ভাই আছেন। প্রথম আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, শফিকুর রহমান খান একজন মানবাধিকার কর্মী, ভাই লন্ডনের বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং মানবাধিকার যে ইস্যুগুলো আছে এগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা করছেন। এবং প্রায় প্রতি সপ্তাহের মতো আমাদের সাথে থাকবেন ইসহাক উদ্দিন ভাই, যে ইয়ুথ ওয়ার্কার হিসেবে যিনি কাজ করছেন বিভিন্ন জায়গাতে। উনিও আমাদের সঙ্গে অপিনিয়ন শেয়ার করবেন বা অভিমত শেয়ার করবেন। আমরা আজকে যে কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব, এর মধ্যে আমরা স্কটল্যান্ডের যে সদ্য সমাপ্ত ভোট শেষ হয়ে গেল এবং ভোটের পরে স্কটল্যান্ডের অবস্থা কি হবে, আমরা যে বেসিসে স্কটল্যান্ড তাদের নো ভোট জয়লাভ করেছে সেই ওয়াদাগুলো কি আমরা পূরণ করতে পারবো এখান থেকে, নাকি তাদেরকে আবার ডিসঅ্যাপয়েন্ট করব। সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে ইরাকের যে অবস্থা। আমরা জানি যে আইসিস বা যে কর্মকাণ্ড ওখানে চলছে এর বিরুদ্ধাচরণ করে সদ্য কিছু মুসলমান ইন্ডিভিজুয়ালস তারা নট ইন মাই নেম নামে মিডিয়াতে একটা প্রোগ্রাম শুরু করেছেন। তারা বলছেন যে সমস্ত অপকর্মই হচ্ছে ওখানে মানবাধিকার বিরোধী, সে সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করছেন তারা। এ ব্যাপারে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ যে টপিক, আজকে আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের উপর লন্ডনে এবং নিউ ইয়র্কে বিভিন্ন মার্চ হয়েছে এবং পৃথিবীর অন্যান্য জায়গায়ও মার্চের আয়োজন করা হচ্ছে। এই ব্যাপারে আমাদের কি করণীয় সে ব্যাপারে আমরা আলোচনা করব। তো আর দেরি না করে আমরা প্রথমেই চলে যাব শফিক রহমান খান ভাইয়ের কাছে। আমরা জানতে চাইব ওনার কাছে যে স্কটল্যান্ডের যে ভোট হয়ে গেল এবং এই ভোটের পরে আমরা জানি যে মেজরিটি বেশিরভাগ মানুষ না ভোটকে সমর্থন করেছেন, প্রায় 10% মানুষ ইয়েসের চেয়ে নো বলেছেন বেশি। এবং এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যে স্কটল্যান্ডকে আরও বেশি অধিকার দেয়া হবে এবং তারা আরও বেশি স্বায়ত্তশাসন পাওয়ার উপক্রম। যে বেশ কিছু ক্রাইটেরিয়াতে তারা বলেছেন যে আমরা আরও ক্ষমতা চাই, স্থানীয় ক্ষমতা, এবং এই ক্ষমতাগুলো কি তাদের কাছে হস্তান্তর করা হবে, কখন করা হবে, বা যদি না করা হয় আগামী নির্বাচনের পূর্বে 2015 আমরা জানি একটা নির্বাচন আসছে, কীরকম পরিস্থিতি হতে পারে? শফিক ভাই। থ্যাংক ইউ আহমেদ শফিক ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ মিডল পাথ রেডিওর পক্ষ থেকে আমাকে আজকে মিডল পাথ রেডিওতে ইনভাইট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে স্কটল্যান্ডের যে রেফারেন্ডাম নিয়ে এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যে অ্যালেক্স সামন্ড বলেছেন যে 11th আওয়ারে যারা নো ভোটার ছিলেন তারা ট্রিকড হয়েছেন, no voters been tricked by the more developed powers in 11th hour সেটা বলেছেন। তারপরে এড মিলব্যান বলেছেন যে স্কটল্যান্ডের ভোটারদের জন্য তারা আর কোনো ধরনের যে নো ইফস নো বাটস এই ধরনের কমিটমেন্টে যাচ্ছেন, এবং যেখানে আরেকটা ইস্যু দাঁড়াচ্ছে যে যদি স্কটল্যান্ডকে যে স্বায়ত্ত শাসনের ব্যাপারে যদি আরও বেশি অধিকারের কথা বলা হয় তাহলে ইংল্যান্ডের জন্য বলতে হবে, এমন একটি ইস্যু এখনও এইভাবে দাঁড়াচ্ছে। এবং যদি তাদেরকে মনে করি যে যদি তাদের অধিকার যেটা চাচ্ছেন তাদেরকে যদি দেওয়া না হয়, সেখানে 55 to 45 যে 45 মানুষের যে একটা অভিমত তাদের ইন্ডিপেন্ডেন্সের জন্য, সেখানে একটা বড় ধরনের মানুষের যদি অধিকার না পায়, সেই অভিমতটাও আবার ভেরি নেক টু নেক একটা অবস্থানের মধ্যে মানুষ, সেখানে তারা আবার তাদের দিকে তাদের যে অবস্থান সেই অবস্থানটার দিকে এগিয়ে যেতে পারেন, এবং সেটাও একটা বড় ধরনের নেগেটিভ বা ইমপ্যাক্ট হইতে পারে। তারপর যে আপনার আর কোনো বিষয়
এখানে অ্যালেক্স সামন যে ক্লেমটা করেছেন সেটা উনি বলছেন যে বেশিরভাগ ভোটারদেরকে, আমরা জানি যে সপ্তাহখানিক আগেও ইয়েস ভোটটা কিছুটা আগিয়েছিল, 51% চলে এসেছিল মনে হয়। এবং এরপরে আমরা জানি যে ওয়েস্টমিনিস্টার থেকে 3 যে বিরোধী দলীয় গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, আরও বিরোধী দলীয় 2 নেতা, নিক ক্লেগ লেবার পার্টির নেতা, এবং নির্বাচনের খুব আগে আমরা জানি যে এক্স প্রাইম মিনিস্টার উনি ওখানে গিয়েছেন, গিয়ে নো ক্যাম্পেইনে শরিক হয়েছেন। কিন্তু অ্যালেক্স বলছেন যে তাদেরকে আসলে ট্রিক করা হয়েছে। এখন ট্রিকটা, এটা আমরা অবশ্যই জানি যে ইয়েস ক্যাম্পেইন এবং নো ক্যাম্পেইন, তাদের যা যা বলার, যেভাবে মানুষকে কনভিন্স করার, এই মেসেজটা তারা দেওয়ার চেষ্টা করেছেন। যে অ্যালেক্সের যে ক্লেম যে ওনাদেরকে ট্রিক করা হয়েছে, এটার সঙ্গে আপনি কতটুকু একমত? ঠিক, নির্বাচনের আগ মুহূর্তে যেভাবে কিছু সুযোগ সুবিধার কথা, লাইক প্যাকেজ, একটা সুবিধা, মানুষের সুযোগ সুবিধা একটা প্যাকেজের মতো যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটা আমি তার সাথে একমত যে মানুষ ট্রিকড হওয়াটা একেবারেই স্বাভাবিক। আমি মনে করি যে ভোটাররা ট্রিকড হয়েছেন এবং সেখানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট করেছে তাদের এই মতামতের উপরে। আচ্ছা, তো শফিক ভাই, আমরা যদি একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, মনে করেন যে মেইন যে পয়েন্টগুলো এসেছিল ভোটের আগে, সেই কয়েকটা পয়েন্টের মধ্যে কিছু পয়েন্ট ছিল যেমন পাউন্ড যে মুদ্রা আছে এইটা কি ব্যবহার করা যাবে কি যাবে না। তারপরে তারা আরও বলছিলেন যে যে বাণিজ্য ঘাটতি যেটা হবে, বাণিজ্য ঘাটতি স্কটল্যান্ড কি নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা, এই রকমের অনেক কিছু ছিল। তো এগুলো তো আমার কাছে তো মনে হয় যে একটা যে কোনো দেশের যদি নাগরিক হই আমি, আমার কাছে এগুলো চিন্তার বিষয়। যেমন আমার মুদ্রা কারেন্সি কী হবে আমার স্বাধীনতা যদি হয়ে যায়, তারপরে আমাদের কি জিডিপির ইনকাম কি এতটুকু আছে যেটা আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। তো এখানে তো আমি ট্রিক্সের কোনো গন্ধ পাচ্ছি না। ওকে, যে কোনো একটা দেশ, একটা জাতি যখন তার ইন্ডিপেন্ডেন্সের কথা চিন্তা করে, এটা আসলে এটা মুখ্য বিষয় না যে সে তার মুদ্রা ঠিক রাখতে পারবে কিনা, তার জিডিপি গ্রোথ ঠিক রাখতে পারবে কিনা। এখানে বিষয়টা হচ্ছে যদি একটি ইন্ডিপেন্ডেন্ট দেশ হয়, স্বাভাবিক কারণেই সে ইকোনমিটা, সে ওয়ার্ল্ড ইকোনমির সাথে রিলেটেড থাকবে এবং সে তার সাধারণ নর্মাল প্রসিডিউরের মধ্য দিয়ে, নর্মাল একটা ডিজাইনের মধ্য দিয়ে সে এগিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে তার ইন্ডিপেন্ডেন্সটা কোনো ধরনের জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য সেটা কোনো বাধা হতে পারে না। আর আপনি আরেকটা কি যেন বলেছিলেন? আরেকটা যেটা বললাম যে সেটা হচ্ছে যেমন মুদ্রাস্ফীতির কথা আমরা বলেছি, অথবা যে ব্যবসার আমাদের কি ইনাফ ইনকাম আসছে যে আমরা একা একাকে চলতে পারবো কিনা, স্কটল্যান্ডের মানুষের যে একটা ধারণা ছিল। এগেইন, একটা দেশের মানুষ যখন চিন্তা করে সে স্বাধীন হবে, আর সে ডিপেন্ড করবে তার রিসোর্সের উপর, ডিপেন্ড করবে তার ইকোনমি কতটুকু স্ট্রং হবে, ইকোনমি কতটুকু স্মুথ হবে না হবে, সেটা আমি মনে করি আর কি যে এই ক্ষেত্রে তার কোনো বাধা আমি মনে করি না, ব্যক্তিগতভাবে মনে করি না যে সেটা কোনো বাধা হতে পারে, যে তার মুদ্রাস্ফীতি কি হবে বা কি হবে না। এটা যেমন মনে করেন একটা দেশের রিসোর্সের উপরে করে থার্ড ওয়ার্ল্ডের একটা দেশও তো তার মুদ্রাস্ফীতি হতে পারে, বা মুদ্রাস্ফীতি আছে থাকবে, ইকোনমি এটা অংশই, কিন্তু সেটা ডিপেন্ড করবে তার রিসোর্সের উপরে মুদ্রাস্ফীতিটা। ঠিক এমনিভাবে স্কটল্যান্ডও তার ইকোনমি এগিয়ে নিয়ে যেতে পারে, এটা কোনো আমি মনে করি না পার্সোনালি যেটা কোনো তাদের জন্য কোনো বাধার কারণ হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা হয়তো এখানে দ্বিমত পোষণ করব কিছুটা, কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে পাউন্ড স্টার্লিং ওয়ার্ল্ড মার্কেটের একটা যে ভ্যালু আছে, ওই ভ্যালির উপর ডিপেন্ড করে স্কটল্যান্ডের যে একটা হিসাব ছিল যে আমরা হয়তো স্বয়ংসম্পূর্ণভাবে দেশ চালাতে পারবো। কিন্তু যদি এই মুদ্রাটা তারা ব্যবহার করতে পারতো না, তাহলে যে মুদ্রায় এর স্থলে আসার সম্ভাবনা ছিল বা তাদের করার প্ল্যান ছিল, ওই মুদ্রার স্ট্যান্ডার্ড আর পাউন্ড স্টার্লিংয়ের স্ট্যান্ডার্ড হয়তো সমান নাও হতে পারত। এবং ওই ক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি একটা ছিল, একটা ঝুঁকি ছিল। আরেকটা দিকটা সেটা হচ্ছে যে আমরা জানি যে সদ্য সম্পূর্ণ ইউকের কথা আমরা বলছি, যে আমরা রিসেশন থেকে বেরিয়ে এসেছি। এখন রিসেশন থেকে বেরিয়ে এসে মাত্র আমরা হাঁটি পা করে আবার শক্ত ইকোনমির দিকে পথ চলা শুরু করেছি। এই অবস্থার মধ্যে কি স্কটল্যান্ডটা একটু সামান্য ঝুঁকির মধ্যে ছিল না, যে তারা যদি এখন আবার মুদ্রা চেঞ্জ করতে হয়,
কারণ আমরা জানি যে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে যখন ইয়েস ক্যাম্পেইনটা কিছুটা অগ্রসর হয়ে গিয়েছিল, স্টক মার্কেটে পাউন্ডের ভ্যালু ইউরোর এগেনস্টে অনেক কমে গিয়েছিল। হ্যাঁ, এটা আপনার মতামত ঠিক আছে, বাট বিষয়টা হচ্ছে যে আমি এগেইন যে কথা বলতেছি যে একটা দেশের তার ইকোনমির গ্রোথ, ইকোনমির একটা স্মুথ ইকোনমি ডিপেন্ড করে তার দেশের রিসোর্সকে নিয়েই। এখন ইভেন এমনটা হতে পারে যে স্কটল্যান্ডের যে রিসোর্স সেটাকে যদি তারা ইউটিলাইজ করেন, তাহলে হয়তো বা ইংল্যান্ডের মতো সেটাকে তারা এক পর্যায়ে নিয়ে যেতে হয়তো সময় নিতে পারেন, কিন্তু তাই বলে একটা দেশ আটকে যেতে পারে না। আমি মনে করি না যে একটা দেশ আটকে যেতে পারে। তাদের ইন্ডিপেন্ডেন্স হলে তারা যে আটকে যাবেন এমনটা মনে করা যায় না। আচ্ছা, আমরা এখন ইসাক ভাইয়ের কাছে যাব। স্বাগতম ইসাকুদ্দিন ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ইসাক ভাইয়ের কাছে যেটা যাব, আমরা জানি যে নো ভোট যেটা সেটা জয়লাভ করেছে স্কটল্যান্ডের মানুষ, তারা একসাথে থাকতে চেয়েছেন। কিন্তু ওনারা যেটা বলছেন যে স্কটল্যান্ড ইয়েস বলুক আর না বলুক, একটা জিনিস স্কটল্যান্ড করেছে, সেটা হচ্ছে যে তারা একটা হিস্ট্রি বানিয়েছে, একটা ইতিহাস গড়েছে এই ভোটের মাধ্যমে, রেফারেন্ডামের মাধ্যমে। সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে স্বাধীনতাকামী যে কমিউনিটিগুলো রয়েছে সেখানে একটা আলোড়ন সৃষ্টি করার প্রয়াস পেয়েছে তারা। যেমন আমরা জানি যে স্পেনের যে ক্যাটালান কমিউনিটি আছে, তারাও অনেকদিন ধরে স্বাধীনতার চেষ্টা করছে, একটা ভিন্ন দেশ পাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ ওয়েলসের কথা বলেছেন যে আমরা যদি স্কটল্যান্ডকে স্বায়ত্তশাসিত দিয়েই দেই বা ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়, তাহলে ওয়েলসরা কী করবে? আমরা জানি নর্দার্ন আয়ারল্যান্ডের অবস্থা। এই যে স্কটল্যান্ডবাসীর যে একটা মতামত যে তারা ইতিহাস সৃষ্টি করছেন, এই ব্যাপারে আপনি কি মনে করেন? জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম শ্রোতা ভাই বোনেরা, আবারও আপনাদেরকে সাথে আবার দেখা হলো আমার। আপনারা আমার আগে যে বাইরে কথা বলেছেন শ্রদ্ধা শফিক ভাই, মাশাআল্লাহ উনি তো খুব যোগ্য মানুষ, তো আমি জানি কি বলবো। আই থিঙ্ক ফার্স্ট থিং আই ওয়ান্ট টু সে ইজ I was campaigning for no, actually. So I think this is a victory for myself as well. I think one of the caller last week, he called when we were talking about Scotland. He said, যে আমরা এই দেশে থাকি, আপনারা যারা ব্রিটিশ নাগরিক, আমাদের কি দায়িত্ব ছিল। So I think together, I think we are stronger. I mean, that's what it proves. If Scotland thinks they were, I think no one took seriously. That's the thing. I think even in this country, even the politicians, they never took it seriously. It's going to happen. But they showed they do have something behind. I mean, they showed it. I think last week it was a panicking time, wasn't it? That's why all those deals, or they said we're going to give you this, you're going to give you that. Now is they turning back on again? It's not going to happen. Might not happen. আমরা এটাতে আসবো, কারণ এখন আমরা জানি যে রেফারেন্ডাম শেষ হয়ে গেছে, কিন্তু 3 ওয়েস্টমিনিস্টার পলিটিক্যাল যে পার্টিগুলো আছে এরা আবার একসাথে ছিল রেফারেন্ডামের আগে, কিন্তু এখন আবার তারা কাদা ছোড়াছুড়ি করছে একজন আরেকজনের প্রতি। এটাতে আমরা আসবো। So I think they have made a difference. At least the whole world knows they wanted independence. That's the thing they're showing it. And they will come back. Problem is not going to go away. This is just the beginning. This is the analysis of most of the people. They're saying this is just the beginning. They will come back for you again. So I think they did wake a lot of people up. And I think they'll shock a lot of people as well in this country. So if they make a policy, or if they don't keep the promises, there'll be a problem, I reckon. And that will be not in the interest of Britain at all. I think this will take them backward, because how big used to be, look at them now, it's just like a very small now. And if Scotland goes, I think a lot of things are there in Scotland. That's the reason they wanted to go away, so they can be more richer. We don't know if they can do it or not. I think I don't agree with that, because they don't even have a good football team. Forget about running a country by themselves. Really. সেল্টিক বা অন্যান্য সাপোর্টার যারা আছে তারা হয়তো আপনার সাথে দ্বিমত পোষণ করবে। They never goes beyond any if you go to Champions League and so they don't go beyond that. If you go to World Cup, they don't go beyond that. It shows they're quite weak as well. আপনারা যদি ইসহাক ভাইয়ের সঙ্গে একমত হন বা দ্বিমত পোষণ করেন, আপনারা স্টুডিওতে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদেরকে ফোন করার নাম্বার হচ্ছে 07477080248। আমরা স্কটল্যান্ডের রেফারেন্ডাম এর ব্যাপারে আলাপ করছি, এবং রেফারেন্ডাম পরের যে সিচুয়েশন সেটা হচ্ছে যে ওয়েস্টমিনিস্টারের যে 3 জন নেতা ছিলেন, 2 জন বিরোধী দলীয়, একজন কোয়ালিশনের সরকারের সাথে এবং গভর্নমেন্টের, তাদের এখন ডেলিভারের পালা। তারা কি আসলে যে ওয়াদাগুলো করেছেন এগুলো কি দিবেন নাকি দেরি করবেন? যদি দেরি করেন তাহলে
আগামী যে 2015-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তাদের কি অবস্থা হতে পারে। ইসাক ভাই এবং শফিক ভাই, আরেকটা ব্যাপার যেটা আমাদের কাছে ধরা পড়ছে সেটা হচ্ছে যে আমরা জানি যে ক্যাম্পেইনটা ছিল রেফারেন্ডামের, এই ক্যাম্পেইনটা আসলে 11th আওয়ারে একেবারে যৌথ রেফারেন্ডাম হয়ে গেছিল। ওয়েস্টমিনিস্টারের যে পলিটিশিয়ান যারা ছিলেন তারা প্রায় সবাই এক বাক্যে বলেছেন আমরা নো, কিন্তু এখন আমরা জানি যে বিভিন্ন পার্টি হয়তো তাদের ক্লেম করতে পারে। যেমন মনে করেন যে নো ক্যাম্পেইন যারা করছে, আমরা জানি যে ঐতিহাসিকভাবে স্কটল্যান্ডের যারা নো বলেন তারা বেশিরভাগ লেবারের সাপোর্টার। তো এখন এই যে নো ক্যাম্পেইনটা জয়লাভ করলো, তার মানে কি স্কটল্যান্ডে লেবার পার্টি তাদের আবার পা ফেরত পাচ্ছে, ফুটহোল ফেরত পাচ্ছে, নাকি এটা গভর্নমেন্টের তরফ থেকে, এটা কি গভর্নমেন্টের জয় হয়েছে নাকি নিক ক্লেগের জন্য হয়েছে, কি মনে করেন আপনি? I think Labour Party, they're claiming it's their victory now because the Brian and others, they were moving in that direction quite fast. And they're showing it's their victory. They're saying this is our victory. Could be a turning point as well for them. Before that, they haven't done anything. What did they do? They're a strong opposition, but what kind of policy did they show? Nothing at all, just apart from talking. They couldn't put anything in the paper, so they will show that. And I think for Labour Party, I don't know how they are very strong in Scotland. They say if the yes went through, never ever they would have seen a Conservative winning again. That's how they see it. That's what Labour winning Labour again, yes. in Westminster or in Scotland. Hey. So I think they will claim that this is victory because elections coming in soon as well. So, but one thing I've learned was this is something for we could learn. I mean, তারা দেশের জন্য মানে তিনটা পার্টি বা 4 party you say they came together at last moment, but doesn't make it. Look how they came together and they went there and they do it. Why can't we do something like this? When we look at our Muslim countries, we don't see these things anymore. We see if there is some, I don't know, we don't see that anymore. This is supposed to be our thing. I mean, uniting human or your Muslims or whatever you say it. This should be our goal point. But if they can't do it, what can we learn from them if we want to learn it? হ্যাঁ, এটা ঠিক। মুসলমানদের যেগুলো আছে এগুলা কবে শিখবে, কার আমার মনে হয় একটা কালচারাল গ্যাপ আছে এখানে, একটা অ্যাটিটিউডের ব্যাপার আছে। মনে করেন যে ওয়েস্টার্ন যে সমাজ আছে, সমাজ ব্যবস্থা, আমি এই ব্যাপারে শফিক ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ। শফিক ভাই যদি আমাদের সঙ্গে একটু করেন, যেমন মনে করেন যে এই যে দেশের স্বার্থে যে আমরা জানি যে বিরোধী দল কোয়ালিশনের যে শরিক দল লিবডেম, তারপরে সরকারি দল কনজারভেটিভ, তারা তিনজন একটা প্ল্যাটফর্মে চলে আসছেন এবং একটা প্ল্যাটফর্মে এসে ক্যাম্পেইনকে জোরদার করার চেষ্টা করেছেন এবং ফলশ্রুতিতে আমরা জানি যে রেফারেন্ডামের রেজাল্ট পুরোটাই পাল্টে গেছে। এক সপ্তাহ আগে যে 51% ছিল ইয়েস ভোট, সেটা এখন নো হয়ে গেছে। তো এই যে একটা কালচারের জিনিস, যে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু তারপরে আমরা দেশের স্বার্থে আমরা এক জায়গায় আসবো এবং এক জায়গায় এসে একত্রে কাজ করতে পারবো, এই জিনিসটা আমরা ইসাক ভাই বলছেন যে আমরা মুসলমান বিশ্বে এই জিনিসটা কম দেখি। এটার যদি আপনি একটু আলোকপাত করেন। আপনি থ্যাংক ইউ। আপনি আগে যে কথাটা বলেছেন যে এই আমি একটু ব্যাক যাচ্ছি। হ্যাঁ অবশ্যই। যে তাদের এই যে স্কটল্যান্ডের এই যে ইন্ডিপেন্ডেন্সের যে এটা রেফারেন্ডামটাতে তারা যেটা একটা জিনিস এস্টাবলিশ করেছেন পৃথিবীর মানুষের জন্য, যে ইভেন আজকে আপনি দেখেন আমেরিকাতে তারাও সেখানে স্বাধীনতার জন্য কয়েকটা স্টেটে তারা চাচ্ছে। তারপরে আপনি স্পেনের কথা বললেন বা অন্য দেশের কথা বললেন, মানুষ মোটিভেটেড হচ্ছে। আর যে কোনো দেশে একটা ইন্ডিপেন্ডেন্সের জন্য মনে হয় হিস্ট্রিতে এমন নাই যে বিনা রক্তে একটা দেশ ইন্ডিপেন্ডেন্সের জন্য মুভমেন্ট করছে বা ইন্ডিপেন্ডেন্সের একেবারে দ্বার ভ্রান্তে গিয়ে ফিরে আসছে, আবার ব্যাক টু সমাজে ইন্টিগ্রেটেড হচ্ছে। এটা খুব কঠিন পাওয়া। তো এই যে মনে হয় এটা মুসলিম দেশ বলেন অমুসলিম দেশ বলেন সবার জন্য এটা একটা শিক্ষার বিষয়, একটা বড় ধরনের শিক্ষা, একটা বড় ধরনের মডেল তারা দেখাচ্ছে যে একটা দেশ মানে কয়টা দেশ স্বাধীনতার জন্য লড়ছে, সেখানে মানুষ কোনো ধরনের
কোনো রক্তপাত নেই, কোনো ধরনের ইয়ে নেই, জাস্ট একটা ভোটের মাধ্যমে তার একটা দেশ নিয়ে মানে সেপারেট হয়ে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। এমন একটা গোটা বিশ্বের জন্য একটা বড় ধরনের দৃষ্টান্ত ভাবেই আমরা, সেটা মুসলিম হোক ও মুসলিম হোক, আর আমাদের কাছে মনে হয় যে আমরা মুসলিম বিশ্বটাতে আমরা বড় ধরনের এই একটা শান্তিপূর্ণ ভাবে কোনো কিছু করতে এখনো ব্যর্থ হচ্ছি। সেটাই, যদি আপনার সঙ্গে যদি একমত না হই তাহলে আমরা একসাথে বসবোই না, আলোচনাই করব না, এরকম একটা ভাব। জি, এবং একটা রক্তারক্তি, মানুষের একটা দ্বিধা বিভক্তি, যেটা যেখান থেকে আমরা একটা বড় ধরনের শিক্ষা নিতে পারি। ধন্যবাদ। আমরা এখন ধীরে ধীরে আমাদের যে সেকেন্ড টপিক আছে ওই দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। স্কটল্যান্ডের উপর আলোচনা করলাম, কিন্তু আপনারা যদি আমাদের সাথে একমত হন অথবা দ্বিমত পোষণ করেন, আপনারা আমাদের স্টুডিওতে টেলিফোন করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 07477080248। আমরা এখন আমাদের যে দ্বিতীয় টপিক সেই টপিক দিকে যাওয়ার চেষ্টা করব। শুধু শ্রোতামণ্ডলী, আপনারা জানেন যে ইরাকের যে অবস্থা এখন চলছে, যে আইসের যে প্রবলেম, এটা বেশ কিছুদিন ধরে চলছে। বিভিন্ন সাংবাদিক, মানবাধিকার কর্মীকে মেরে ফেলা হয়েছে। একজনকে দিয়ে ব্রিটিশ মিডিয়া বলছে যে প্রোপাগান্ডা ভিডিও চালানো হয়েছে। এই যে পরিস্থিতি, এবং এই পরিস্থিতির মোকাবেলায় বেশ কিছু ব্রিটিশ মুসলিম তারা একত্রিত হয়ে সোশ্যাল মিডিয়াতে একটা প্রোগ্রাম চালানোর চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে নট ইন মাই নেম। এই যে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড সেখানে চলছে, মানুষকে মেরে ফেলা এবং প্রিজনারকে দিয়ে ভিডিও তৈরি করে পাশ্চাত্যের দিকে দেয়া, এই যে একটা ব্যবস্থা চলছে, এবং এদের সাথে তারা একমত হচ্ছেন না, এবং তারা বলছেন যে না, নট ইন মাই নেম। তো এ ব্যাপারে আমরা এখন আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে শরিক হতে পারেন টেলিফোন করে স্টুডিওতে। তো শফিক ভাই, এই সিরিয়া তারপর ইরাকের যে বর্তমান যে অবস্থা চলছে, এর উপর যদি আপনি একটু আলোকপাত করেন। থ্যাংক ইউ আহমেদ শফিক ভাই। বেসিক্যালি যেটা আজকে আইএস যেটা যে বার্নিং ইস্যু যেটা আমরা আলোচনা করছি, সেখানে যে কোনো দৃষ্টিকোণ থেকে কোনো মানুষকে মেরে ফেলা বা হত্যা করা সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যায়ভাবে কাউকে মেরে ফেলা মানে একজনকে মেরে ফেলা মানে গোটা দুনিয়ার মানুষকে মেরে ফেলা, এবং একটা মানুষের জীবনকে, যেটা এক্স্যাক্টলি কোরআন শরীফে যেভাবে উল্লেখ করা হয়েছে যে আরেকজন মানুষকে যদি আপনি জীবন রক্ষা করেন তাহলে গোটা মানুষের জীবনকে আপনি, পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলেন। এমন একটি আইডিওলজি, একটি অনুপম আইডিওলজি যেটা কোরআন শরীফে মেনশন করা হয়েছে, যেখানে আমার কাছে একটি আমি এটা লাইক কনফিউশনের মতো যে ওয়েস্টের যে পলিসিটা এবং অ্যান্টি টেরোরিজম যে পলিসি, যেটা যখন হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে যে যদি সেটা বোম্বিং করে মারা হোক আর চাকু দিয়ে গলা কেটে মারা হোক, একজনকে মারা হচ্ছে, মনে করেন আইএস যদি একজন মানুষকে চাকু দিয়ে গলা কেটে মেরে ফেলছে, আর আমেরিকা যেভাবে বোম্বিং করে ইরাকে বলেন, তারপরে লিবিয়ায় বলেন, তারপরে সিরিয়ায় বলেন, যেখানে মানুষকে বোম্বিং করছে, সেটা মানবতার দৃষ্টিতে দুইটাই সমান জিনিস। আচ্ছা, এখানে আমি একটা পয়েন্ট নিয়ে আসবো, কিন্তু আমেরিকান সরকার বা যারা পলিসি মেকার আছেন তারা কিন্তু কখনো বলছেন না যে আমরা এই বোম্বিংগুলো জনগণের উপরে করছি। তাদের অবস্থানটা হচ্ছে এটা যে আমরা এখানে যদি সিচুয়েশন খারাপ হয়, ইরাকে যদি সিচুয়েশন খারাপ হয়, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে টেরোরিজমের থ্রেট আছে, সেই জায়গায় যদি অবস্থা যদি খারাপ হয়, তাহলে এই অবস্থার রেশ হিসেবে তাদের দেশে খারাপ অবস্থা হতে পারে, এবং এইটার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। এবং এই যে বোমিংগুলো করা হচ্ছে বা যে কোনো অ্যাকশনই তারা নিচ্ছেন, এগুলো জনগণের বিপক্ষে তারা করছেন, এটা কিন্তু কখনো বলছেন না তারা। আচ্ছা, বোমিং যেটা করছেন যে জনগণের বিপক্ষে করছেন না, সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন না। যখন তারা বোমিং করছেন, তারা আলটিমেটলি জনগণই এটার বড় ধরনের ভিকটিম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, জনগণ সেটার ভিকটিম হচ্ছে, এবং আর সেক্ষেত্রে এটা নৈতিকতার প্রশ্ন, নীতি এবং নৈতিকতার প্রশ্ন। সেটা হলো বড় প্রশ্ন যে যদি আইএস সাইক অফ আর্গুমেন্ট আমি যদি স্বীকার করে নিলাম, ওকে, আইএস মানুষকে খুন করছে, ওকে, আপনি আমেরিকা যখন আপনার ইরাকে যে যুদ্ধটা চালালো, সেখানে বলা হয়েছিল যে
টনি ব্লেয়ার বলছিলেন যে 24 আওয়ার্সের মধ্যে তাদেরকে সাদ্দামের কাছে মাস ওয়েপন আছে যেটা দিয়ে 46 মিনিট শেষ করে ফেলতে পারবে। কিন্তু দেখা গেল কমপ্লিটলি বেসলেস একটা খোঁজ তারা দাঁড় করে সেখানে আজকে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললেন, সিভিলিয়ানকে মেরে ফেললেন, এবং সেটা এখনো রেস্ট কেটে যায় নাই। এভরিডে সেখানে মানুষ, এটার কারণেই মানুষ মারা যাচ্ছে। সেটার বিষয়ে কেন কথা বলা হবে না? একটা দুইটা, ওকে আমি কন্ডেম করছি আইএসকে আমি কন্ডেম করছি ব্যক্তিগতভাবে, কারণ আমি এটাকে মেনে নিব না কোনোভাবেই। কিন্তু একজন মানুষকে মারার জন্য বা দুজন মানুষকে মারার জন্য গোটা দুনিয়া যদি শোরগোল শুরু হতে পারে, যখন লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হচ্ছে, হাজার হাজার মানুষকে, এই 2 দিন আগেও তো 2 সপ্তাহ আগে যখন এই যে গাজায় মানুষকে একটা নিরপরাধ মানুষকে, শিশুদেরকে, শত শত শিশুদেরকে, হাজার হাজার মানুষদেরকে পঙ্গু করা হলো, হাজার হাজার মানুষকে খুন মেরে ফেলা হলো, যে মানুষদের কাছে যদি কোন ধরনের তুলনামূলকভাবে কম্পেয়ার হলে তাদের নিরস্ত্র মানুষকে খুন করা হলো, মারা হলো, এটার ব্যাপারে কেউ কথা বলছেন না। তাহলে আইএসকে নিয়ে যে শোরগোলটা হচ্ছে সেই জিনিসটা কেন হচ্ছে না? এটা একটা বিষয় আর কি, যে মানে একজন শান্তিপূর্ণ মানুষ হিসেবে, শান্তিবাদী মানুষ হিসেবে আমরা চিন্তা করি কেন যে সেটা হচ্ছে। ঠিক এমনিভাবে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা দেখি ইরাকে আপনার আইএসকে মারা হচ্ছে, কিন্তু সিরিয়াতে মারা হচ্ছে না, কেন সেটা? তাহলে সেম আইএস এর বিরুদ্ধে এই যে ডবল স্ট্যান্ডার্ড, ভেরি লিমিটেড জোনের মধ্যেই একটা সেম অর্গানাইজেশনের বিরুদ্ধে 2 ধরনের পলিসি, এইটা কি জন্য? এটা এই জন্য কি হইতে পারে যে মনে করেন যে এখন ইরাকে যে পলিসিটা আছে, তারা শুধুমাত্র ইরাকের গভর্নমেন্ট তাদের সাথে আছেন, কিন্তু আইসার জন্য আইসাকে তারা গোলাবারুদ করছেন না। কিন্তু সিরিয়াতে যে অবস্থা, সিরিয়াতে ওখানে ট্রায়াঙ্গেল সমস্যা হয়ে গেছে, ত্রিমুখী সমস্যা হচ্ছে আসাদ একদিকে, তারপর আইসা একদিকে। এখন যদি আবার ওয়েস্টও ওখানে বম করা শুরু করে, বা যে কোয়ালিশন, নেটোর যে কোয়ালিশন তারা হয়েছে, তাহলে তারা আসাদকে মোকাবেলা করতে হইতে পারে, কারণ এটা আসাদের টেরিটরি বা দেশ, সে এখনো ক্লেম করে। তো এই জন্য কি হইতে পারে যে ইরাকে যে ব্যবস্থা তারা নিয়েছেন, তারা একটা বৃহৎ ওয়ার এড়ানোর জন্য বা আসাদকে এড়ানোর জন্য হয়তো সিরিয়াতে তারা এখন যাচ্ছেন না আপাতত। আচ্ছা, আপনি যদি বলেন, আমি আপনার কথায় পিছনে যাব। আপনি প্রথমে বলছেন যে তারা যে যুদ্ধটা করছেন সেটা হচ্ছে তাদের যদি ইরাক ডিস্টেবিলাইজ হয় তাহলে আলটিমেটলি ওয়ার্ল্ড পিসকে, তাদের দেশকেও এটা এফেক্ট করবে, এই জন্য তারা যুদ্ধ করছে। তাহলে সিরিয়াতে যেটা হচ্ছে সেই আইএস তো সিরিয়াতেও, আচ্ছা, সেখানে কি ডিস্টেবিলাইজেশন হবে না? শফিক ভাই, খুবই দুঃখিত আপনাকে থামিয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন কোন পয়েন্টে ছিলেন আপনি। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে আমরা এসে আবার কন্টিনিউ করব। শুধু শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন অভিমত অনুষ্ঠান মিডল পাথ রেডিও থেকে। আমাদের স্টুডিওতে আপনারা ফোন করতে পারেন। আমাদের স্টুডিওতে ফোন করার নাম্বার হচ্ছে 07477080248, অথবা ইমেল করতে পারেন info@middlepathradio.com। ব্রেক থেকে এসে আপনারা আমাদের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে আমরা ব্রেকে যাচ্ছি এবং অতি সত্বর দেখা হবে। খুদা হাফেজ। রক্ত জবা জানাই সম্ভাষণ, কি দারুণ বসন্তেরই আগমনে নিমন্ত্রণ, কি দারুণ বসন্তেরই আগমনে নিমন্ত্রণ। ফাগুনের কৃষ্ণচূড়া রক্ত জবা জানাই সম্ভাষণ, ফাগুনের কৃষ্ণচূড়া রক্ত জবা জানাই সম্ভাষণ, কি দারুণ বসন্তেরই আগমনে নিমন্ত্রণ, কি দারুণ বসন্তেরই আগমনে নিমন্ত্রণ। হেলে দুলে সমীরণ মাতালাই আপন সুরে গায়, হেলে দুলে সমীরণে মাতাল হয়ে ধায়, শাখে শাখে পিউ পাপিয়া আপন সুরে গায়, হেলে দুলে সমীরণে মাতাল হয়ে ধায়, শাখে শাখে পিউ পাপিয়া আপন সুরে গায়। আমি আর পারি না রাখতে ধরে এই দুটি নয়ন, পারি না রাখতে ধরে এই দুটি নয়ন, কি দারুণ বসন্তেরই আগমনে নিমন্ত্রণ, কি দারুণ বসন্তেরই আগমনে নিমন্ত্রণ। ফাগুনের কৃষ্ণচূড়া রক্ত জবা জানাই সম্ভাষণ, ফাগুনের কৃষ্ণচূড়া রক্ত জবা জানাই সম্ভাষণ, কি দারুণ বসন্তেরই আগমনে নিমন্ত্রণ, কি দারুণ বসন্তেরই আগমনে নিমন্ত্রণ। ষড় ঋতু
জন্মভূমি অধর ছুঁয়ে যায়, সাত রঙে মন রাঙিয়ে তোলে কি যে করি হায়। ষড় ঋতু জন্মভূমি অধর ছুঁয়ে যায়, সাত রঙে মন রাঙিয়ে তোলে কি যে করি হায়। ষড় ঋতু জন্মভূমি অধর ছুঁয়ে যায়, সাত রঙে মন রাঙিয়ে তোলে কি যে করি হায়। আমি চিরদিনই থাকবো ঋণী থাকতে জীবন, চিরদিন থাকবো ঋণী থাকতে জীবন। কি দারুণ বসন্তের আগমনে নিমন্ত্রণ, কি দারুণ বসন্তের আগমনে নিমন্ত্রণ। ফাগুনের কৃষ্ণচূড়া রক্ত জবা জানাই সম্ভাষণ, ফাগুনের কৃষ্ণচূড়া রক্ত জবা জানাই সম্ভাষণ। কি দারুণ বসন্তের আগমনে নিমন্ত্রণ, কি দারুণ বসন্তের আগমনে নিমন্ত্রণ। ফাগুনের কৃষ্ণচূড়া রক্ত জবা জানাই সম্ভাষণ, ফাগুনের কৃষ্ণচূড়া রক্ত জবা জানাই সম্ভাষণ। কি দারুণ বসন্তের আগমনে নিমন্ত্রণ, কি দারুণ বসন্তের আগমনে নিমন্ত্রণ, কি দারুণ বসন্তের আগমনে নিমন্ত্রণ। হে 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 লা 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 লা। বাংলা ঘরে ঘরে আনন্দ সুখ আসবে আবার ফিরে থাকবে না দুঃখ, বাংলার ঘরে ঘরে। আসসালামু আলাইকুম সুধী শ্রোতামণ্ডলী, আবার স্টুডিওতে ফিরিয়ে নিয়ে এসেছি আপনাদেরকে। আমরা ছোট্ট একটা ব্রেকে গিয়েছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ছোট্ট একটা ঘোষণা, আপনারা জানেন যে এখানে মিলিতে আমাদের সিকিউরিটি কাউন্সিল নামে একটা প্রোগ্রাম হয়। আমি ইংলিশে বলবো আমাদের ইংরেজি শ্রোতাদের জন্য, এই প্রোগ্রামটা আসলে ইংরেজিতে। Dear brothers and sisters, you're listening to Middle Path Radio. Just an announcement, just to let you know that our English program, Security Council, which runs on every Tuesday 10 p.m. in the evening, there will be a special guest speaker, Brother Majid, an aid worker who traveled to Syria with Alan Henning. He will be here with an aid envoy. So if you could, or I'm inviting you to listen to the program Security Council on Middle Path Radio every Tuesday 10 p.m. This Tuesday we have a special guest speaker, Brother Majid. So please listen. ধন্যবাদ। আপনারা ঘোষণাটি শুনলেন। বাংলা যারা শুনছেন আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি ওই প্রোগ্রামটা শোনার জন্য। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে। তো ব্রেকে যাওয়ার আগে আমরা শফিক ভাইয়ের কথা শুনছিলাম। আমরা শফিকের কাছে ফেরত যাব ইরাক এবং সিরিয়ার ব্যাপারে ওনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ শফিক ভাই। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ফিরে আসছি আবার আপনাদের সাথে। আমি বলতে চাচ্ছিলাম যে কথাটি, যে যখন গাজায় তারপরে মিডল ইস্টে যখন জার্নালিস্ট অথবা এইড ওয়ার্কার্স, ফরেন এইড ওয়ার্কার্স, তারপর জার্নালিস্ট ইভেন মারা গিয়েছেন সদ্য কয়েক মাস আগেই, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না। কিন্তু একজন জার্নালিস্টকে যখন দেখানো হচ্ছে যে আইএস মারছে বা বিহেডেড করছে, সেটাকে নিয়ে শুরু হয়ে গেছে। বা এই ক্ষেত্রে আমরা যে ডবল স্ট্যান্ডার্ড কোনো, সেটা হচ্ছে এখন মানুষের মধ্যে বড় ধরনের প্রশ্ন, যে যখন একই মানুষ, আপনি একজন সে সাদা মানুষ হোক কালো মানুষ হোক, তাকে যদি আপনি কাটেন তার গা থেকে কিন্তু রক্তটা লালই বের হবে, তার যে ফিলিংসটা কিন্তু সেম, তার যে সব কিছুই একই রকম, মানুষত্বের দাবিতে সবাই একই সমান, কিন্তু সেই জিনিসটাকে একভাবে কেন দেখা হবে না? সেটাকে যেভাবে আজকে আমি আগে বললাম, যে যদি সেটাকে আপনি মনে করেন যে আপনার দেশের জন্য, গোটা বিশ্বের জন্য সেটা একটা হুমকি আইএস, তাহলে সেই আইএসকে আপনি ইরাকে হামলা করছেন কিন্তু আবার সিরিয়াতে করছেন না।
সেখানে আপনি বলছেন যে সেখানে তো আসাদ নেই, সেটা এখন ব্যাপার নয় যে আসাদ থাকুক বা না থাকুক, যদি বিশ্ব শান্তি এনশিওর করার জন্য সেটা করা হয় তাহলে কিন্তু সমানভাবে ট্রিট করতে হবে। কিন্তু এই রিস্কটা বেশি হয়ে যায় না আপনার তিনজনের সাথে মানামানি। এখন আপনি চিন্তা করলেন যে না ঠিক আছে আগে একজনের সাথে করে ফেলি তারপরে। ওকে, আপনি যদি রিস্কের প্রশ্ন আসেন, রিস্ক স্টাডি করেন, সেখানে তাদের যে রিসোর্স, তাদের যে শক্তি, আমেরিকার যে শক্তি, সেটা বারাক ক্লিয়ার বলে দিয়েছেন। যদি আসাদ আমি যদি হামলা করতে চাই, যদি আসাদের যে ইয়ার যা আছে, তারপর যে রাডার সিস্টেম উইদিন ফিউ আওয়ার্স প্রথমে আমি ক্রাশ করবো সেটা বলেছেন, কিন্তু বলেছেন যে প্রথমে আমি সেটা ক্রাশ করে দেবো। মানে সেটা কোনো ফ্যাক্টরই হতে পারে না যে তাদের সামনে আসাদ কোনো ফ্যাক্টর। তাই এটা বোঝা যাচ্ছে যে বারাক ওবামার কথা, এই কথাটা পরিষ্কার বোঝা যায় যে উনি চাইলে আসাদকে উইদিন আওয়ার্স এটা ওনাকে সর্ট আউট করতে পারেন, কিন্তু উনি করছেন না। ওনারা করছেন না, ওনাকে জিয়ে রাখা হচ্ছে। এটা কেন রাখা হচ্ছে ওনারা জানবেন। এটা কিন্তু শান্তিবাদী মানুষের জন্য এটা বড় ধরনের প্রশ্ন। এই পৃথিবীর শান্তির জন্য আসলে আমরা কতটুকু কাজ করছি, ওনারা কতটুকু কাজ করছেন। আচ্ছা, ধন্যবাদ শফিক ভাই। সিরিয়া এবং ইরাকের ব্যাপারে উনি শফিক ভাই কথা বললেন। আপনারা ওনার সাথে কি একমত? উনি বলছেন ডাবল স্ট্যান্ড কি করা হচ্ছে ওখানে, আসাদকে জিয়ে রাখা হচ্ছে। আপনারা যদি একমত পোষণ করেন আমাদেরকে আমাদেরকে ফোন করার ঠিক টেলিফোন নাম্বার হচ্ছে 07477080248। আমরা সিরিয়া এবং ইরাকের আলোচনার সমাপ্তি টানবো ইসাক ভাইয়ের কাছ থেকে ছোট্ট দুটি পয়েন্ট নিয়ে। ইসাক ভাই, আপনি সিরিয়া এবং ইরাকের ব্যাপারে। আপনি আপাতত লক্ষ্য করেন না, আমিও তো মাথা নাড়াইতেছি আর কি, যে উনি যেগুলো বলছেন আই এম কোয়াইট হ্যাভ এ ডিফারেন্ট ভিউ অন দ্যাট। আচ্ছা, বিকজ I think the first thing I have to acknowledge that, IS was made by US and Saudi and everybody else. They made them. They got them together against Syria. Made them আসলে made them আমি একটু দ্বিমত পোষণ করব ইসাক ভাইয়ের সাথে। made them আসলে ঠিক না, তাদেরকে হয়তো ইনিশিয়ালি সাপোর্ট করা হয়েছে যে মানে আসাদের এগেইনস্টে তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে। resource to do this kind of stuff. They've been given resource by everybody else go against Assad. What they were done was that now they become a big fellow. All the people in IS, I'm sure they're from all over the world. It's not part from the one part of the world. It's all from the whole part of the world. And some of them are kids, some of them are maybe students, all this kind of stuff. And some of them, they want to come back. They said, what is this going on here? They're killing each other. They are killing each other. Now, if we say, if you blame US and others, yes, we should blame them because they were because they were. First thing is why they're giving the resource to go to the thing against Assad itself, public. They're going to be killed. First thing. Second thing, that they're going to win. So they want to go there as well. So they're behind you and they come in. পুরোপুরি ব্লেম করা যায় কারণ আসাদের যে রোলটা প্লে করছিল মিডল ইস্টে বা ওই রেজিমের মধ্যে, আমরা জানি যে প্রথমে একটা সিভিলিয়ান আপরাইজিং হয়েছিল, যেমন আমরা আরব স্প্রিং যেটা বলি। আরব স্প্রিং এ তখন আসাদকে সরানোর জন্য তারা অস্ত্র ধারণ করে। I think that was my point. I'm coming into that actually. আচ্ছা, ঠিক আছে। Okay, so if we keep on blaming them for one reason, I think we have to see the whole picture in the same time. যেমন মনে করেন আপনার আসাদের যে ঘটনাগুলো ঘটছে, I think he kills probably millions now maybe in আচ্ছা, সঠিক তথ্যটা আমার কাছে নাই, তবে অনেক মানুষ। But for that reason, এখন হইছে কি আপনারা দেখেন, those boys or those men in IS now, they're claiming a part of Iraq and part of this is our country. This is the Khilafah we established. And if you see what they're doing there, I'm quite shocked. In that sense, where did they get authority to do that? Who are these people? And who is behind them? If you see around the world, a lot of scholars from this country, they said, not in my name, or they are not Islamic. The things you do is not Islamic at all. I think killing by knives and the bomb I'm sure it has to be two different things. Because can you imagine someone killed by throat? Can you imagine that? Like one slash and it's gone, left to death. I mean, okay, you done one. What do you want from that? What's the outcome? Does that mean the US not going to go and bomb you? That was the point, isn't it? Don't come to me. If you come, I'm going to slash him off. But they're going, you're calling them. Come and kill us. If that stopped them, okay, fine, you've done something to stop others not to get killed. But you're actually inviting them to go and do that for you. This is what they've done. Now, if you say US and others, Western countries are blind to be, why is it Arab world begging them to go and help them?
Iraq, Saudi, একটা কারণ হতে পারে, everybody begging them, you need to come and help us out. এখন একটা কারণ হতে পারে যে ওনারা যেটা মনে করেন যে এই যে গ্রুপ, টেররিস্ট গ্রুপ বা যাই বলা হোক, তারা হয়তো বেশি শক্তিশালী ওদের চেয়ে, বা ওরা তাদের হাত ময়লা করতে চাচ্ছে না। তারা মনে করতেছে যদি আমাদের আমেরিকা চলে আসে বা নেটো চলে আসে, তাহলে আমাদেরকে আর ময়লা পানিতে নামতে হলো না, আমাদের কাজটা যারা করার তারা করে ফেললো। No, I think if you want to establish a khilafah, if you want to establish a government, or if you want to rule a country, you must have some kind of design, or you must have some kind of plan ready for you. You want to rule something. To become a ruler, you need some quality, isn't it? If we see the history of the Muslims, when the people went to Medina, actually they made a coalition to have to defend their country by everybody else. The Jewish, the Christian community, and together we're going to defend that. They had a common agreement. So that means they and now it's quite different. What they done was they were killing the Christian community, they were killing the Yazidi community, they're killing their own people. Okay, how many people killed by bombs than them? We need to see a figure now. I wouldn't support somebody's mad like that. Okay, fine. Is that mean things they do, the crime they're doing, I'm against that. You know, you need to have at least a country saying, okay, this is fine. Okay, you're doing okay, we'll back you up. Not a single country from 52 Muslim states saying, these guys are doing okay. So I think this is something has to be condemned. Regarding USA, they will have a plan. Why do we think they would do something like me, I want to do? He's not me. He doesn't think those Muslims are there, it's their people. They never think like that. So why are we expecting them to protect those guys? Why? I think this is it's like a madman saying, oh, he will give me something. No, he's not going to give you anything. That's not his job. His job is to make his own thing. He wants to establish himself in that region. That's what he's doing. That's what US form actually. They make money from those kind of stuff. But আমাদের যে একটা দায়িত্ব আছে, আমাদের যে একটা আপনার একটা মেধা আছে, যে how do I accept that from Muslims are killing Muslims just like hell. You go to Pakistan, what's going on? They're going into the market, bombing who? Bombing who? Going into the masjid, they're killing Shias and Shias killing them. What are they doing? And they're climbing in the name of Islam. I don't think this is acceptable. To me, definitely it's not acceptable at all. আচ্ছা, ইসাক ভাই ধন্যবাদ। শফিক ভাই, আমরা টপিক চেঞ্জ করার আগে আপনি কি ফাইনাল কিছু বলবেন? না, ইসাক ভাই যেটা বলেছেন যে আইএসের কর্মকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, এটা গ্রহণযোগ্য নয়, এটা আমাদের নামে এটা হতে পারে না, এটাই মূল কথা। এবং সবচেয়ে এই ইস্যুটাতে আর কি, মানে এই যুদ্ধ বিগ্রহের যে ইস্যুটা, আইএসের পক্ষ থেকে হোক, আমেরিকার পক্ষ থেকে হোক বা ওয়েস্টের পক্ষ থেকে হোক, সেটাকে যদি ডবল স্ট্যান্ডার্ড মুক্ত হয় মানুষের কল্যাণে, একটা জিনিস শফিক ভাই, আমরা কি পুরো ওয়েস্টকে বলবো এই জন্য? কারণ আমরা জানি যে যে কোনো যুদ্ধের আগে আমরা জানি যে বিশেষ করে ওয়েস্টে অনেক একটা জনস্রোতের মতো সবাই বের হয়ে আসে রাস্তার মধ্যে, যে ওয়ারে মানে যুদ্ধবিরোধী বিভিন্ন মার্চ হয়, এটা হয়। তো আমরা কি একবারে শুধু ওয়েস্ট বলবো, নাকি বলবো যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্ট যেগুলো আছে তারা করছে? জি, এই ক্ষেত্রে আসলে না, এই যে যুদ্ধবিরোধী মানুষ যারা, শান্তিবাদী মানুষ যারা, তারা তো রাস্তায় আসছেন, কিন্তু সেটাকে ওয়েস্ট হিসেবে, আমেরিকা হিসেবে, আমেরিকার জনগণকে নয়, আমেরিকার যারা সরকার পরিচালনা করেন তারাই পলিসি মেক করেন। যদিও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন, মিলিয়নস অফ মানুষ রাস্তায় নেমে কথা বলছেন, কিন্তু সেটা তো তারা শুনছেন না, যারা দেশ চালাচ্ছেন সেটাই। তারা কিন্তু মানুষের ভোটেই ক্ষমতায় আসছেন, দেশের ক্ষমতায় আসছেন, এসে এগুলো করছেন। আমার একটা কথা বাকি রয়ে গেছে। জি বলেন। আচ্ছা, আমার একটা কথা, যেমন if you want to establish something, you have to make that place better than how it used to be. আচ্ছা, যে অবস্থা আছে, আপনি এই অবস্থাতে যদি ভালো করতে পারেন, then you will be supported. সেটাই। If you make it worse, that means you're not doing the right thing. You're not doing the right thing. So if IS want to do something better than how is it now, did they achieve that? I don't think so. Okay. No. Okay. অনেক ধন্যবাদ। আমরা সিরিয়া এবং ইরাকের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা কিছুটা ঘরমুখী হব এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং লন্ডন সহ নিউ ইয়র্কেও
একটা মার্চ হয়ে গেল আজকে, এবং সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপর মার্চ হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে হারে টেম্পারেচার বাড়ছে এবং দুর্যোগ মানুষ যেভাবে মোকাবেলা করছে, তারা মনে করছেন যে বিগত শতাব্দী বা অন্যান্য সময়ের চেয়ে বেশি বেশি হচ্ছে, ঘন ঘন হচ্ছে, বন্যা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গিয়েছে, টেম্পারেচার বেড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় যে আইসের বা বরফের যে বড় জমানো বরফগুলো ছিল সেগুলো গলে যাচ্ছে নর্থ পোলে, আমরা জানি। এই যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, এবং আমরা জানি যে সিটিগুলোর মধ্যে যে কালো ধোঁয়ার যে সমস্যা সিটিটা মোকাবেলা করছে, এই সমস্ত কিছু মিলে ক্লাইমেট চেঞ্জ যে মুভমেন্টটা, তারা যেটা চাচ্ছেন যে ক্লাইমেট চেঞ্জ কীভাবে আবার রিভার্স করা যায়, যে টেম্পারেচার যে বড় বেড়ে গিয়েছে সেই টেম্পারেচার কীভাবে নিচে নামিয়ে আনা যায়, এই সমস্ত বেশ কিছু তাদের এজেন্ডা আছে। এবং আমরা জানি যে এটা একটা গ্লোবাল মুভমেন্টের মতো বিভিন্ন জায়গায় চলছে। তো আজকেও তাদের একটা মার্চ ছিল, এবং স্পেসিফিকভাবে বা নির্দিষ্টভাবে আমরা শুধু মার্চ নিয়ে কথা বলবো না, সামগ্রিকভাবে ক্লাইমেট চেঞ্জের উপর আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে বসা দুইজন ভাইদেরকে আমরা এর উপর আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আমরা যাচ্ছি শফিক ভাইয়ের কাছে। শফিক ভাই, ক্লাইমেট চেঞ্জ যে একটা বিষয় আমাদের জন্য, এটা আমরা ছোট হই, বড় হই, ধনী গরিব, ওয়েস্টে থাকি বা ইস্টে থাকি, আমরা আমেরিকার পলিসি সমর্থন করি বা না করি, যেভাবেই হই আমরা মানুষ হিসেবে এটা আমাদেরকে অ্যাফেক্ট করছে। পৃথিবীর যে দেশেই থাকি, তৃতীয় বিশ্বের দেশে থাকি বা ওয়েস্টে থাকি, তো এই যে চেঞ্জগুলো হচ্ছে, আজকে আমাদের একটা মার্চ হয়ে গেল লন্ডনে, আমার জানা মতে লন্ডনে হয়েছে মার্চ এবং নিউ ইয়র্কে হয়েছে। তো এই যে মার্চগুলো হচ্ছে, আসলে মার্চটা কেন তারা করছেন, কি চাচ্ছেন তারা, এবং যেটা চাচ্ছেন তারা কি বিভিন্ন সরকারের কাছ থেকে পাচ্ছেন, বা তাদের যে প্ল্যানগুলো আছে এগুলো কতটুকু রিয়েলিস্টিক, এর উপর যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ শরীফ ভাই। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা আসলে আপনি যেভাবে বলেছেন যে ধনী গরিব এবং উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্ব সবাইকেই এটা এফেক্ট করছে, এবং অনুন্নত বিশ্ব বিশেষ করে বাংলাদেশ, তারপর মালদ্বীপস, ইন্ডিয়ার কিছু জায়গা, সেখানে বাংলাদেশ সবচেয়ে বড় ধরনের এটার ভিক্টিমাইজড হচ্ছে। এবং আপনি দেখেন উষ্ণতার যেটা বিশ্বব্যাপী উষ্ণতা বেড়ে যাচ্ছে। তারপর যেভাবে আপনি মেনশন করেছেন যে আইস যেভাবে মেল্টিং হচ্ছে, তার কারণে যেমন বিশ্বের বেশ কিছু জায়গা, জনবহুল জায়গা যেগুলোতে মানুষ বসবাস করছে, সেই জায়গাগুলো ডুবে যাবে, তারা বাস্তুহারা হয়ে যাবে। এবং আপনি যদি বা নিচু জায়গাগুলো, সমুদ্র লেভেল থেকে যে সমুদ্র লেভেলের কাছাকাছি যে জায়গাগুলো, সমুদ্রের লেভেল যেটা সেগুলো ডুবে যাবে, বা সমুদ্র লেভেল থেকে এখনই যে সমস্ত জায়গাগুলা খুব নিচু স্থানে অবস্থান, যেমন ইটালির ভেনিসের শহরের কথা আমরা জানি, তলিয়ে যাচ্ছে, তাদের ফ্লাড গেটের ব্যবস্থা আছে, এবং লন্ডনও অনেকটা ঝুঁকির, লন্ডন ফ্লাড গেট আছে। তারপর আমরা বাংলাদেশের কথা বলতে পারি, বাংলাদেশেও আমরা সমুদ্র সমতল থেকে খুব একটা উঁচু জায়গা না, আমরা জানি যে একটা ডেল্টা জায়গা। তো এই ব্যাপারে যদি আপনি বলেন কিছু। জি, আমরা আগে যেভাবে বলেছিলাম যে উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্ব আমরা সমানভাবেই, যদিও না এটা আমরা সবাই ভিকটিম হতে চলছি। সো এই ব্যাপারটিতে আমরা অনেক ধরনের, যেমন আজকে যে মার্চগুলোর কথা বললেন, সেটা তাদেরই একটা অংশ যে মানুষ জেগে উঠেছেন, তারা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন কিভাবে এটাকে মোকাবেলা করা যায়। কারণ এই বিষয়টা কিন্তু আমরা ব্যক্তিগত আমাদের হাতের কামাই। এই যে ক্লাইমেট যে গ্লোবাল ওয়ার্মিংটা আমাদের হাতের কামাই, আমরা এটা নিজেরা কামাই করছি। আমাদের CO2 এমিশন যেটা আমরা বিল্ড করছি, এটা আমরাই করছি, যেটাকে আজকে মেল্টিং করছে, আইস মেল্টিং করছে, তারপরে সি লেভেল রাইজ করছে। তো সো এটা আমরা কামাই করছি, আমাদেরই এটাকে প্রতিকার করতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। আমরা ধন্যবাদ জানাই। আপনি দেখুন যেখানে আজকে আমেরিকাতে অথবা এই যে ইংল্যান্ডে যে মার্চ হচ্ছে, আপনি আমাদের দেশে বাংলাদেশে যেটা সবচেয়ে বড় ভিকটিম বাংলাদেশ, সেখানে কিন্তু এরকম কিছু হচ্ছে না, সিটে ফুটে হচ্ছে। কিন্তু আপনি দেখেন, আমি বিশেষ করে বাংলাদেশের কথা বলবো, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমাদের একটা সংগঠন রয়েছে, সেখানে আমরা রাইস কনসার্ন ইউকে বলে আমরা যে গ্লোবাল ওয়ার্মিং এর ভিকটিম হিসেবে বাংলাদেশের মানুষের জন্য আমরা ক্যাম্পেইন করছি। সো এখানে আপনি দেখেন যে মানুষদের একদিন গড় ছিল, বাড়ি ছিল, ফসলের ক্ষেত ছিল, সব ছিল, কিন্তু এই যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে সাইক্লোন হচ্ছে,
তারপরে ফ্লাডের যে ভলিউম, সেই ভলিউমটা অনেক ধরনের ডেঞ্জার লেভেলে গিয়ে মানুষের রিভার এরিশন হচ্ছে, তাদের গোরবাড়ি নদী নিয়ে যাচ্ছে, তারপরে গোরবাড়ি হারা হয়ে এই মানুষগুলো যাচ্ছে কোথায়, শহর কেন্দ্রিক হচ্ছে। শহর কেন্দ্রিক হয়ে শহরে তো তাদের জন্য জায়গা নেই, তারা সেখানে গিয়ে রাস্তার কিনারে একটা ছোলার বস্তা দিয়ে, মাথার উপরে ছোলার চট দিয়ে কোনো রকম যেখানে তারা খাচ্ছে সেখানেই ঘুমোচ্ছে, যেখানে রান্না করছে সেখানে তাদেরকে একেবারে নিকটই টয়লেট করতে হচ্ছে, এবং ওপেন টয়লেট। মানুষের স্বাস্থ্য এটা যে কত ধরনের ঝুঁকির মধ্যে মানুষগুলো, অথচ এই মানুষগুলো গড় ছিল, তাদের সুখের সংসার ছিল, বাড়ি ছিল। এই লাইবিলিটি কার উপরে? এই লাইবিলিটি বিশেষ করে আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড, আমরা যারা CO2 এমিশনস বিল্ড করছি তাদের উপরে। আজকে তাদের ব্যাপারে চিন্তা করতে হবে। এবং আমাদের তো এখন গভর্নমেন্ট উন্নত দেশগুলোর কথা বললেন, তাদের বেশি রেসপন্সিবিলিটি, তারা CO2 বেশি করছে, কিন্তু আধুনিক সভ্যতার যে জীবনযাত্রা আমরা অভ্যস্ত হয়ে গেছি, এই অভ্যস্ত জীবনযাত্রা যদি আমরা অব্যাহত রাখতে চাই, তাহলে তো এই CO2 আমাদেরকে মেনেই নিতে হবে, তাই নাকি? হ্যাঁ, এই ক্ষেত্রে মনে করেন আমি একটা দৃষ্টান্ত বলতে চাই। আধুনিক জীবনযাত্রার ক্ষেত্রে আপনি যদি ফ্রিজ ইউজ করেন, আর যদি আপনি এমন লোকেশনে থাকেন, সুযোগ সুবিধা থাকেন যেখানে আপনি ফ্রিজ ইউজ করতে না হয়, তাহলে কিন্তু আপনি পারবেন। একটা কথা। তারপরে যে মনে করেন আপনি যদি পলিথিনের ব্যাগ ইউজ না করে, আপনি যদি ক্লাইমেটকে চেঞ্জ করতে চান, আপনি যদি গ্লোবাল ওয়ার্মিংকে স্টপ করতে চান, যে মিলিয়নস এন্ড বিলিয়নস অফ পলিথিনের ব্যাগ ইউজ করা হচ্ছে, আপনি কয়টা ব্যাগ আপনার রিসাইক্লিং যাচ্ছে? মানে একটা বিরাট অংশ, যেখানে ফার্স্ট ওয়ার্ল্ডে যেখানে মানুষ সিনসিয়ার সেখানে কিছু রিসাইক্লিং হচ্ছে, একটা গুড ভলিউম হচ্ছে, কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সেখানে কিন্তু বড় ধরনের মানে হিউজ ভলিউমের একটা এই যে পলিথিনের ব্যাগ। একটা এক্সাম্পল, এটাকে আপনি যদি ট্রান্সফার করতে চান, আপনি যদি ন্যাচারাল জিনিস ব্যাগ ইউজ করতে চান, করে সেটাই কিন্তু আমরা স্টপ করতে পারি। সেটাকে স্টপ করে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা বড় ধরনের ইম্প্যাক্ট করতে পারি এবং এটাকে চেঞ্জের জন্য ইমপ্রুভ করতে পারি। এই ধরনের অনেক কিছু তো আমরা করতে পারি, মানে অনেক জিনিসই আমরা। একটা পয়েন্ট আমি এখানে নিয়ে আসতে চাই শফিক ভাই, আমার যে পলিথিন ব্যাগের যে কোয়েশ্চেনটা আপনি বললেন, পলিথিন ব্যাগ এই ব্যাপারে মনে হয় আমাদের বাংলাদেশ বেশ অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা পলিথিনের এটা কি ব্যান করে দেওয়া হয়েছে মনে হয়, এবং অল্টারনেটিভ জানি যে বাংলাদেশে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে, যদিও আমাদের মূলধনের অভাব রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি আমরা যখন চাই উন্নত বিশ্বের মতো করতে পারতেছে না বাংলাদেশে, কিন্তু এই ব্যাপারে মনে হয় একটা পজিটিভ পদক্ষেপ তারা নিয়েছেন। জি, আমি যতদূর জানি সেখানে পলিথিনের ব্যাগ ব্যান করে দেওয়া হয়েছে এবং অল্টারনেটিভ ব্যাগ মানুষ ইউজ করতে, যেটা রিসাইক্লেবল, যেটা এই এনভায়রনমেন্টকে কোনো ধরনের এফেক্ট করে না, এরকম ব্যাগ ইউজ করা হচ্ছে বাংলাদেশে, উইচ ইজ ভেরি গুড। সো এরকম কাজ আমরা সারা বিশ্বে আমাদের করা দরকার। শুধু এইটা না, তারপরে আপনি কিন্তু CO2 এমিশনস রিডিউস করার জন্য, অলদো এখানে টেকনোলজি ডেভেলপ হয়েছে, বিশেষ করে ইউকেতে সেটাকে ভালোভাবে করা হচ্ছে, যে CO2 এমিশনস যাতে মানে একটা সার্টেন লেভেলে রাখা হচ্ছে, যেটা মানুষকে ক্লাইমেট চেঞ্জে এটা একটা ভেরি হেল্পফুল হিসেবে কাজ করতেছে। কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড CO2 এমিশনস নিয়ে কিন্তু এতটা ডেভেলপড, এতটা প্রোগ্রেসিভ কোনো মানে এফেক্টিভ ইয়েতে এখনো যান নাই। সো এইটাকে আমাদের ক্যাম্পেইনের মধ্যে নিয়ে আসতে হবে, তারপরে এটাকে নিয়ে মানুষকে সজাগ হতে হবে। এটা ভয়ঙ্কর জিনিস। আপনি যদি চিন্তা করে দেখতে পাচ্ছেন যে আপনি যে গড়টাতে আছেন, আজকে যে গড়ে ঘুমোচ্ছেন, হয়তো এমন হতে পারে 5 মাস পরে এই গড় তলিয়ে যাবে। একটা কথার কথা বলছি, আপনি গড়ে ডুবে পড়বেন। যেমন আপনি দেখেন, আমরা যখন ফ্ল্যাটগুলো দেখি, আমার ইউকেতে যে ফ্ল্যাটগুলো দেখি, সেখানে একজন মানুষের ঘরের বেডের উপরে পানি উঠছে, তার সোফা পানির তলে তলিয়ে গেছে, তারপরে ওই মানুষ বাং বেডের উপরে গিয়ে পড়ছে পানির যে এবং এখানে এক্সপার্টরা বলছেন ইউকে বড় ধরনের একটা থ্রেটের মধ্যে আছে এই গ্লোবাল ওয়ার্মিং এর, ক্লাইমেট চেঞ্জের। সো এখানে একটা মাসিভ মানে আমাদেরকে সচেতনতা তৈরি করা দরকার এবং মানুষকে এগিয়ে আসা দরকার ক্লাইমেট চেঞ্জের করার জন্য। বিশেষ করে আপনি ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে কিন্তু মুসলমানদের একটা বড় ধরনের ভূমিকা থাকা উচিত। মুসলমান যারা আপনার প্রিচ করেন, ইসলাম প্রিচ করেন, তারাও কিন্তু এগিয়ে আসা উচিত। তারাও মানে একটা মানুষকে সচেতন করার জন্য বড় ধরনের ভূমিকা রাখা উচিত, যে কিভাবে ক্লাইমেট চেঞ্জে করা যায়। কারণ এই ব্যাপারে কোরআন শরীফে বলা হচ্ছে, মানুষকে একবারে ডাইরেক্টলি সেখানে বলা হয়েছে যে মানুষ যে তার নিজ হাতে যে এই ধরনের ক্লাইমেট চেঞ্জের উপরে যে নিজ হাতে মানুষে তার ভূমিকা রাখছে, নিজ হাত দিয়ে কামাই করছে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে আবার নিজ হাত দিয়ে সেটাকে স্টপ করার জন্য আমাদের কাজ করতে হবে মনে করি।
ধন্যবাদ শফিক ভাই, আপনার কাছে হয়তো আমরা ফিরে আসবো প্রোগ্রাম শেষ করার আগে, কিন্তু আমরা এখন চট করে ইসাক ভাইয়ের কাছে যাব। ইসাক ভাই যদি ক্লাইমেটের উপর একটু আলোকপাত করতে চান। ইসাক ভাই, আমরা কি করব? আমরা ব্যক্তিগত হিসাবে আমরা দুইটা জিনিস এখানে ছোট্ট করে যদি আপনি একটু বলেন, আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দুটো জিনিস, একটা হলো যে ব্যক্তিগতভাবে আমরা কি করতে পারি, আর আরেকটা হচ্ছে যে সরকারের কাছে আমাদের কি চাওয়া ক্লাইমেটের ব্যাপারে। আমাদের শফিক ভাই খুব সুন্দর বলেছেন যে শব্দগুলো নিয়ে আসছেন। আসলে বাংলাদেশের যে অবস্থাগুলো, আমি তো বাংলাদেশে মানে I think last 17 years probably, but আমার চোখে এখনো যেগুলো বাসে আর কি আপনার দেখি যে আমি যে কথাগুলো বলতেছি মানুষে কি মনে করবে আমি বাংলাদেশি, কি চমৎকার, আমি মনে হয় ভুল ধরতেছি, এগুলো করতেছি, কিন্তু আমাদের দেশে কতভাগ মানুষ কোনো ভালোভাবে খাইতে পারতেছে, তাদের কি একটা জীবন আছে, তাদের জীবনটা পশুতে কতটুকু ডিফারেন্স, ক্যান ইউ ইমাজিন? আই কান্ট হেল্প ইট। আমার এখনো মনে হয় অনেকটা এলাকা আছে যে এলাকাতে আমি ছোট রাখতে মানে বাজারে গিয়েছি, এই বাজারগুলো কিন্তু এখন নাই, এইগুলা এখনো নাই আর কি আপনার। অ্যান্ড তো আমাদের আসলে এই আমাদের দেশের যে গভর্নমেন্ট যারা আছে, দে গেট লট অফ মানি ফ্রম ওয়েস্টার্ন কান্ট্রিজ রিগার্ডিং দোজ কাইন্ড অফ ইস্যুগুলো, তো তাদেরকে এফেক্ট করবে, বাট দে ডোন্ট ইউজ দেম ফর রাইট রিজনস। they don't use them. They don't even মনে করেন সচেতনটা করতে পারলেও আপনার দেশের মানুষগুলো তো বাঁচত। They said in 25 years, they say 10 million, 15 million, 30 million people just gonna go in the water. It's gonna go. We don't even take them, we just take it as a fun. As এগুলো হবে কি হোক দেখিত হয় আপনার, this kind of stuff. এই দেশগুলো দেখে দেখেন আপনার, they are কত updated. Still they're so careful regarding those kind of issues. 50 বছর আগে বাদে কি হবে এগুলো তিনি এত চিন্তা করতেছে। একটা গাছ কাটতে হলে you have to pay for them. You can't even cut them. আমাদের দেশে পারমিশন লাগবে। হ্যাঁ, আমাদের দেশে দেখো খার খেতে আমার বাড়ি আমি খার খেতে হইছে, who can stop me? It's just amazing যে আমাদের যে চিন্তাধারা বা দেশগুলোতে। So what can we do from here is, আমরা ব্যক্তিগতভাবে পার্সোনালি আমরা কি করতে পারি ইসাক ভাই? I think আমরা যেগুলো শিখছি, I think we should এগুলো যেগুলো শিখছি আমরা, এগুলো আসলে বাংলাদেশে এটলিস্ট প্রচার করা দরকার, বলে এগুলো আপনারা করবেন, এগুলো আপনারা ক্ষতি করবো, নেক্সট জেনারেশন, জেনারেশন আফটার দ্যাট ইটস গোনা এফেক্ট দেম। এট লিস্ট উই ক্যান ডু দ্যাট পার্ট। অ্যানাদার থিং, আমরা যে এই সম্বন্ধে যাদের বিজ্ঞ আছেন যারা, মেবি দে আর ফ্রম a party we don't like, but it doesn't make no difference. They can save a lot of people, they can save million people. We should bring them here and say, look, we can have different view, but in this view we are all same. এটাই তো করতাম পারি আমরা, এটলিস্ট এটা করতাম হইব। আমি যদি এটা না করি, ওই জন্য বাংলাদেশের মধ্যে ডিজাইন আছে, আমি আমার চেষ্টা করে পারলাম হয় না, সে বাড়ি মাঝখানেও খাটিয়া হো সাইডে আপনার মানে খবর লইবে, সো your house falls into that. This is what they do, and this is what we do in Israel. I don't know, I mean, if I might be wrong. না, সব মানুষ মনে হয় না এরকম। Yes, I'm not saying everybody's doing that, but I think we have this mentality. He's still here. We haven't changed. বলে সকলে যেটা ভালো হইব, forget about my view and forget about myself. দর্শনদের বাড়া থাকতে পারে, it's fine. I think we have to have the attitude if you want to save Bangladesh from this kind of disaster, because our disaster is going to be more India's around Bangladesh, and we're not obeying them properly how they want us to obey them. We may be doing marriage like them, we may be making movies like them or music like them, but we're not still saying, listen, you are a master. We're not still saying and showing the namaste and this kind of stuff. We're not still doing that, because majority are Muslim. They don't want to do that, but they are coming with everything else. They are coming there and they will take us on. So we have to show, yes, we can learn a lot of things from them. They're doing well. They are becoming a superpower. How come next door your neighbors become super, you becoming like something else? So we have to learn something from them. অনেক ধন্যবাদ ইসাক ভাই। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে থাকলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একদিকে আছেন শফিক ভাই, অন্যদিকে আমাদের ইসাক ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে সময় বের করে এনেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার শ্রোতাদেরকেও ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ, তারা শুনছেন এই জন্যে। আপনারা মিডল পাথ রেডিওর অভিমত অনুষ্ঠান শুনলেন, এবং চলে যাওয়ার আগে আগামী প্রোগ্রাম শোনার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেটা হচ্ছে প্রতিবারের মতো রবিবার রাত 8টার সময়। আমরা আশা করব আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবো, এবং এই আশা ব্যক্ত করে আপনারা যে যেখানেই আছেন দূরে এবং কাছে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আসবে আবার ফিরে থাকবে না দুঃখ বাংলার ঘরে ঘরে আসবে আবার দুঃখের তমাস কেটে সুখের জোয়ার বাংলার ঘরে ঘরে আসবে আবার দুঃখের তমাস কেটে সুখের জোয়ার বাংলার ঘরে ঘরে আসবে আবার দুঃখের তমাস কেটে সুখের জোয়ার যদি কোরআনকে মেনে নাও জীবন বিধান কোরআনকে যদি করো সংবিধান বাংলার ঘরে ঘরে আনন্দ সুখ আসবে আবার ফিরে থাকবে না দুঃখ বাংলার ঘরে ঘরে আনন্দ সুখ আসবে আবার ফিরে থাকবে না দুঃখ কোরআন বুকে যদি হওয়া গোয়ান কোরআনকে যদি করো সংবিধান কোরআন বুকে যদি হওয়া গোয়ান কোরআনকে যদি করো সংবিধান বাংলার ঘরে ঘরে আনন্দ সুখ আসবে আবার ফিরে থাকবে না দুঃখ বাংলার ঘরে ঘরে আনন্দ সুখ আসবে আবার ফিরে থাকবে না দুঃখ আবার আসবে ফিরে রাশেদার রাজ জাহেলি দিনের শেষে নতুন সমাজ আবার আসবে ফিরে রাশেদার রাজ জাহেলি দিনের শেষে নতুন সমাজ আবার আসবে ফিরে রাশেদার রাজ জাহিলি দিনের শেষে নতুন সমাজ তবে কোরআন থেকেই পাবে সব সমাধান কোরআনকে যদি করো সংবিধান বাংলার ঘরে ঘরে আনন্দ সুখ আসবে আবার ফিরে থাকবে না দুঃখ বাংলার ঘরে ঘরে আনন্দ সুখ আসবে আবার ফিরে থাকবে না দুঃখ কোরআন বুকে যদি হওয়া গোয়ান কোরআনকে যদি করো সংবিধান কোরআন বুকে যদি হওয়া গোয়ান কোরআনকে যদি করো সংবিধান বাংলার ঘরে ঘরে আনন্দ সুখ আসবে আবার